দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। মনের যত্নে মনের ভাব বুঝতে পারা অতি জরুরি। মানুষের মনের গতিবিধি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয় বিভিন্ন কারণে। মনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয় মনোবিজ্ঞানে। এই মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা দরকার। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় মনোবিজ্ঞানের প্রকৃতি, পরিধি ও গুরুত্ব। আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিন স্যার, সাবেক উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অনেক বেশি আনন্দিত। আমারও ভালো লাগছে। জি, টিভিতে আমার এই প্রথম আসা। অনেক ধন্যবাদ স্যার। মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব বিদ্যা আসলে কি, সেটা নিয়ে যদি শুরু করতে চাই। হ্যাঁ, আপনি মনোবিজ্ঞান যেটা বলেছেন এটার ইংরেজি প্রতিশব্দ তো সাইকোলজি। এটা মনস্তত্ত্ব না বলে ভালো, কারণ যে প্রেজেন্ট স্ট্যাটাস মনোবিজ্ঞানের এটা একদম সায়েন্স। আচ্ছা, সায়েন্সের একটা বিষয়, এবং মনোবিজ্ঞানের পরিধি এত বিস্তৃত যে এটা কিন্তু আসলে মনোবিজ্ঞান নামটা হলেও এটা মূলত আচরণের বিজ্ঞান। এটা আচরণে মানুষ যেখানেই আছে সেখানেই আপনার সাইকোলজি আছে। আমাদের আজকের যে অ্যাডভান্স ওয়ার্ল্ড যেটা দেখেন, আমরা সব কিছু অ্যাডভান্স দেখছি, ভালো সুন্দর ফার্নিচার দেখছি, ভালো অবকাঠামো দেখছি, গাড়ি বাড়ি দেখছি, মানুষের আচার আচরণ দেখছি, এর সব কিছুর পিছনে সাইকোলজির অবদান আছে, অ্যাপ্লাইড সাইকোলজির অবদান আছে। সাইকোলজির অ্যাপ্লিকেশন ছাড়া কোনো সেক্টরে, হ্যাঁ, যেটা হিউম্যান রিলেটেড, হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ডিল করে এরকম কোনো বিষয় কোথাও আপনি ভালো কিছু করতে পারবেন না। সেটা টেকনোলজি হোক, আপনি ধরেন আপনার এই যে টেলিভিশন বা মোবাইল, আজকের মোবাইল, সাইকোলজিকে ছাড়া করা যায়নি। ইঞ্জিনিয়ারিং সাইকোলজির অবদান একদমই। হ্যাঁ, আপনি আপনি একটা 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 ছবি দেখছেন, হ্যাঁ, একটা স্ক্রিনে দেখছেন বা শুনছেন, হ্যাঁ, এটা হিয়ারিং সাইকোলজি, ভিজুয়াল সাইকোলজি। এবং সাইকোলজির থিওরি ছাড়া, সাইকোলজির ফর্মুলা ছাড়া আপনি কালার টেলিভিশন বানাতে পারবেন না, আপনি হিয়ারিং এইড বানাতে পারবেন না, আপনি মোবাইল বানাতে পারবেন না। কারণ রিসিভার ইজ হিউম্যান। আপনি যে সাউন্ডটা অন্য দিক থেকে পাঠালেন, সেই সাউন্ডটা মেশিনের ভিতর থেকে চলে এসে আপনার কিন্তু আবার কানে ঢোকে, এবং কানের যাওয়ার পরে যে মানুষের যে হিয়ারিং হ্যাঁ, মেশিনটা, সেটা কিন্তু সাইকোলজি। অতএব এই যত কিছু তৈরি করুক, মানুষ জানে না যে টেকনোলজিগুলো তৈরি হচ্ছে এর পিছনে সাইকোলজি আছে। একদমই তাই। হ্যাঁ, আপনি দেখবেন যে কম্পিউটারের যে কিবোর্ডে আমরা ইউজ করি, কিবোর্ডে এবিসিডি কিন্তু এক লাইনের না, এলোমেলো। এর কারণ কি? সাইকোলজিস্টদের করা, ইঞ্জিনিয়ারিং সাইকোলজিস্টদের করা। তারা জানে আঙ্গুল কিভাবে কাজ করলে রিপিট, এরপরে বি কোন জায়গায় হবে, এটা তাদের অবদান, তারা করেছে। প্রত্যেকটা, ইভেন আপনার যেটাকে বলে এখন হিউম্যান ইন্টারফেস বলে, অ্যাডভান্স কান্ট্রি যারা যারা টেকনোলজিক্যালি হাইলি অ্যাডভান্স, জাপান বা জার্মানি, হ্যাঁ, ইটালি, এরা এরা দেখবেন যে এরা ওই টেকনোলজি বা সবকিছু প্রযুক্তিগত জায়গায় হিউম্যান ইন্টারফেস বলে, এটা সাইকোলজিরই একটা পার্ট। তো হিউম্যান ইন্টারফেস যত উন্নত হবে, টয়টা গাড়ি এত উন্নত কেন, সবাই পছন্দ করে কেন? হ্যাঁ, টয়টার হিউম্যান ইন্টারফেসটা উন্নত। এটাকে আমরা বলি ম্যান মেশিন সিস্টেম। যখন আপনি স্টিয়ারিং ঘোরাবেন, হ্যাঁ, যখন আপনি পায়ে ব্রেক কষবেন বা হর্ন দিবেন, এটা কোনটা কোন জায়গায় হবে, হ্যাঁ, এটা কনভিনিয়েন্সের ব্যাপার আছে। হ্যাঁ, সেখানে সাইকোলজিস্টটা কাজ করে। এরকম প্রত্যেকটা এখন টেকনোলজির ক্ষেত্রে সাইকোলজি রিলেটেড, একদম রিলেটেড। এটা একটা বড় দিক। এটাকে অনেকগুলা ব্রাঞ্চ সাইকোলজির হয়েছে। একটাকে ইঞ্জিনিয়ারিং সাইকোলজি বলে, আর্গোনমিক্স একটা আছে, তারপরে হিউম্যান ইন্টারফেস আছে। এইটা যে মডার্ন সাইকোলজির ইঞ্জিনিয়ারিং দিকটা, টেকনোলজির দিকটা এরকম। এরপরে আপনি আসেন যদি অন্য অন্য দিকগুলো, যেমন খুব ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ। আজকে আমরা খুব চেষ্টা করে যাচ্ছি, যারা আমরা সাইকোলজি নিয়ে কাজ করছি, যে মেন্টাল হেলথ শব্দটা পপুলারাইজ করার জন্য, সাধারণ মানুষ যেন এটা জানে। একসময় মানুষ জানতো না, মানুষ মনে করতো যে হেলথ বোধহয় স্বাস্থ্য, খেয়ে দেয়ে মোটাসোটা থাকলেই বোধহয় হেলথ ভালো। ন, এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সংজ্ঞা হেলথের দিয়েছে, সেখানে ক্লিয়ার বলা আছে যে হেলথ হলো একটা কম্বাইন্ড স্টেট এবং ফিজিক্যাল স্টেট, মেন্টাল স্টেট অ্যান্ড সোশ্যাল স্টেট। মানে ওনারা বলেছেন যে হেলথ তিন রকম মূলত, একটা হলো ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ।
আমাদের সমাজে যে অস্থিরতা, হ্যাঁ, এই অস্থিরতার জন্য দায়ী আমাদের মেন্টাল হেলথের অবনতি, আমাদের সোশ্যাল হেলথের অবনতি। এই জায়গায় আমাদের কাজ করার অনেক জায়গা আছে। হ্যাঁ, আজকে আমরা আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়তে না, আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানে দেখবেন যে মেয়েরা যে জায়গায় থাকে, মেয়েদের হল বলে, হ্যাঁ, এই হলে একটা বড় একটা দেওয়াল দিয়ে রাখতে হয়, তার উপরে তার কাটা দিয়ে রাখতে হয়, লোহার গেট। কারণ কি, সমস্যা কোথায়? তারাও তো মানুষ, আর বাইরে যারা আছে তারাও তো মানুষ। হ্যাঁ, আপনি বিদেশে যান, আমরা বিদেশে পড়ালেখা করেছি, এর পাশাপাশি রুমে ছেলেরা মেয়েরা থাকে, তো কোনো কমপ্লেন নেই। এখানে কেন কমপ্লেন হচ্ছে? এগুলো চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, এটা সোশ্যাল হেলথ, এটা পারসেপশনের ব্যাপার। কেন ইডেন কলেজের মতো মেয়েরা যেখানে থাকবে সেখানে বড় দেওয়াল দিয়ে রাখতে হবে? কেন, কি কারণে রাখতে হবে? এই যে আমাদের পারসেপশনের প্রবলেম, আমাদের মাইন্ডসেটের প্রবলেম, হ্যাঁ, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের এখান থেকে বের হতে হবে। একদমই তাই। সুতরাং সাইকোলজি স্যার শুধুমাত্র যে একদম মনস্তাত্ত্বিক বিষয় আমরা সেটা বলি সেটাও না, প্রযুক্তি থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গায় সাইকোলজি, আচরণ যেখানে আছে, মানুষ যেখানে আছে, ইভেন অ্যানিমেল, জি অ্যানিমেলটাও তাই, একদমই পেট অ্যানিমেল এখন যেটা বলা হচ্ছে। যে এখন মডার্ন সাইকোলজি আমি আমার পিএইচডিটা এই এরিয়ায়, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল প্ল্যানিং সাইকোলজি। আমার একটা বইও আছে এর উপরে, এনভায়রনমেন্টাল প্ল্যানিং সাইকোলজি। মানে আপনি যে হাউজিং বানাচ্ছেন, স্টান হাউজিং বানাচ্ছেন, অমুক কি জানি বানাচ্ছেন, পূর্বাচল বানাচ্ছেন, এভাবে হবে না তো। একেবারে একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতে হলে আপনার সাইকোলজি ইউজ করতে হবে। ওখানে নয়েজ পলিউশনের ব্যাপার আছে। ইবন এই পেট, যেটা বললাম, পেট অ্যানিমেলকে লাগবে। আমরা আগে কি দেখেছি, গ্রামে মুরগি পালতো, হাঁস থাকতো, প্রত্যেক বাড়িতে। এমন বাড়ি নাই যেখানে 2-4টা মুরগি ছিল না, কুকুর থাকতো, বিড়াল থাকতো। এরা কিন্তু এক ধরনের ফ্যামিলি মেম্বার, এবং এই প্রাণীগুলো ডোমেস্টিক ফর্মে চলে আসছে নেচার থেকে। তারা কিন্তু মানুষের সাথে একটা অ্যামিকেবল সেটেলমেন্টে বসবাস করার জন্য তারা নেচার থেকে চলে আসছে। হ্যাঁ, আমরা গরুর দুধ নিয়ে যাই, খেয়ে ফেলি, তো গরুকে জবাই করি, তারপর গরু আমাদের সাথে থাকে, হ্যাঁ, আমাদের সাথে একটু মিলেমিশে থাকে। এই যে একটা সেটেলমেন্ট, এটা কিন্তু আমাদের মডার্ন ফর্মে হচ্ছে না। আমরা বাড়ি বানাচ্ছি, আমরা কিন্তু যারা ডিজাইন করছে আজকে হাউজিংয়ের বিভিন্ন জায়গায়, তারা কিন্তু গাছ লাগাবার জন্য আলাদা জায়গা করছে না বারান্দায়। হ্যাঁ, একটা বিড়াল থাকবে, সে বিড়ালের টয়লেট করার জন্য আলাদা টয়লেট কিন্তু তৈরি করছে না। কোনো ডিজাইনার করছে আমার জানা নেই। ঢাকা শহরে খুব সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে, ফ্ল্যাট বাড়ি হচ্ছে, সেখানে একটা কুকুর পালে, তাদের থাকার জায়গা, এবং কুকুররা টয়লেট করে, ওরা তো এখন সিস্টেমে করে মানুষের মতো। হ্যাঁ, তাই সেইটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবরা কোনো ব্যবস্থা রাখছেন না। তাই আমরা এখন মডার্ন, আমি এই ইসের আগে প্রায় 18 সালের দিকে আমি জার্মানিতে গিয়েছিলাম। ওখানে একটা কনফারেন্সে আমি দেখলাম যে এরা এটার উপর খুব গুরুত্ব দিচ্ছে। সুন্দর বাড়ি বলতে হলে সেখানে ওরা খরগোশের কথা বলছে। হ্যাঁ, খরগোশ থাকে, বিড়াল থাকে, এবং এরা কিন্তু খুব, তারপর ওই যে তিতির পাখি টাখি, হ্যাঁ, মুরগি টাইপের, এরা থাকে, জায়গা থাকে। হ্যাঁ, এদের জন্য জায়গা থাকে। সেইটাকে নট একমাত্র গাছ না, গাছ তো আছে, হ্যাঁ, উদ্ভিদ তো থাকতেই হবে, তার মধ্যে এরা থাকে, মাছ থাকে, হ্যাঁ, ওই একটু ন্যাচারাল টাইপের অ্যাকুরিয়াম তৈরি করে মাছ থাকে। এটা হলো একটা বেস্ট প্লেস। গুলশান বানানি বেস্ট প্লেস না। হ্যাঁ, আমরা কিন্তু সেটা এখনো বাংলাদেশে আনতে পারিনি। একদমই। সুতরাং মানুষ থাকার জায়গাটা শুধুমাত্র মানুষই থাকবে তা না, পরিবেশের সবকিছু নিয়ে আসলে একত্রে থাকার একটা বিষয়। হ্যাঁ, সবাই থাকবে। এটা এইভাবে যদি আমরা এনভায়রনমেন্টাল প্ল্যানিংটা করতে পারি, লেস পলিউটেড, লেস নয়েজ, এবং আদার পেট এনিমেলদের সাথে একসাথে, এটা হবে বেস্ট প্লেস বসবাসের জন্য। এটা বেস্ট, এবং সেটা মানসিক সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই স্যার, মনোবিজ্ঞানের সবসময় আমরা ভাবি যে এটা মানে শুধুই হয়তো বা মানে মেন্টাল হেলথ রিলেটেড একটা বিষয়, কিন্তু আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, স্কুল সাইকোলজি, অনেক ধরনের সাইকোলজিতে পড়াশোনারও কিন্তু আসলে বিষয়গুলো আলাদা। তো মনোবিজ্ঞানের শাখাগুলোর ধরনটা আসলে কেমন, এবং কোন শাখা কি নিয়ে কাজ করে? হ্যাঁ, এটা এত ভাস্ট, আপনার এই সময় তো আমার হচ্ছে না, এত ব্যাপক এরিয়ায়। ধরেন এটা একটা বললাম এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ের কথা, মানসিক স্বাস্থ্য। হ্যাঁ, আজকে প্রায় আমরা রিসার্চ করে দেখেছি, সার্ভে করে দেখেছি যে প্রায় 19% লোকের, বাংলাদেশে 19% মানুষের কোনো না কোনো ফর্মে মানসিক সমস্যা আছে। আমরা বলি ডিসঅর্ডার, আমরা ডিজিজ বলি না সাইকোলজি। হ্যাঁ, ওটা আসলে ডিজিজ, কোনো না কোনো ফর্মে প্রবলেম আছে।
একদমই। এটা আছে, এটা একটা জায়গা মানসিক চিকিৎসা দেওয়ার ব্যাপারে। আর একটা আছে এডিকশন। একটা সার্ভেতে দেখা গেছে প্রায় ৮০ লক্ষ যুবক এডিক্টেড মানে তারা ফ্যামিলিকে ডিস্টার্ব করে, তারা সোসাইটিকে ডিস্টার্ব করে, তারা ইনস্টিটিউশনকে ডিস্টার্ব করে, তারা শান্তি বিনষ্ট করে এবং লেস প্রোডাক্টিভ, সমাজের ছন্দটা নষ্ট হ্যাঁ। করে। এটা কিন্তু আমাদের এদের এইসব জায়গায় ইন্টারভেনশন না করে এইটার আপনি যে একেবারে খুব বড় একটা জিডিপি তৈরি করবেন, মাথাপিছু আয় তৈরি করবেন, হবে না। হবে না। ও অর্থনীতিবিদরা বললেই হবে না, আমাদেরকে লাগবে এই সেক্টরগুলো। হ্যাঁ, তার মানসিক রুগী বললাম প্রায় 19%, তারপরে এখানে বললাম প্রায় ৮০ লক্ষ আছে এডিক্টেড, তারপর মানসিক প্রতিবন্ধী আছে, ওটা আবার আলাদা ফর্মে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এদের আইকিউ কম। জি। এরা ওই অটিজম আছে এর মধ্যে। এটাও প্রায় 12-14 লক্ষ আছে বাংলাদেশে এই ধরনের। তারপরে কতগুলো আছে ডোমেস্টিক ভায়োলেন্স, ইন্টার ফ্যামিলি প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, সন্তানদের সাথে প্রবলেম, ম্যাল অ্যাডজাস্টমেন্ট, বন্ধু প্রবলেম, ইনস্টিটিউশন। আমাদের দেখেন না ইনস্টিটিউশনগুলো কীভাবে চলছে। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির কথাই ধরেন, আমরাই তো সবচেয়ে শিক্ষিত মানুষ, তো ইউনিভার্সিটিতে আছে, সেখানে ইন্টারপার্সোনাল রিলেশনগুলো এত খারাপ, কি করে আপনি আগাবেন, কি করে আপনি কাজ করবেন? এই প্রত্যেকটা জায়গায় সাইকোলজিস্টদের কিন্তু একটা ইন্টারভেনশন থাকতে হবে। আপনি যদি গোটাটা হিসাব করেন, আপনি যদি সাইকোলজির হাইলাইট দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে একটা ডিসঅর্ডার্ড সোসাইটিতে আমরা বাস করছি। না, আমরা কিন্তু চোখের সামনে ভয়াবহ একটা দৃশ্য দেখতে পাই, এবং সামাজিক অস্থিরতা কিন্তু দিন দিন আসলে বাড়ছে। যার জন্য দেখেন রাস্তাঘাটে কি অবস্থা, এরকম এটা হওয়ার কথা না। এইটা রাস্তাঘাটে এরকম হয়েছে, ঢাকা শহরে এই অবস্থা, ক্রাইম, এটা সেটা, মানুষের কথায় কথায় ঝগড়া করে। তারপরে ওই যে সিকিউরিটি নাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম প্রোডাক্টিভিটি কম, হ্যাঁ, সৃজনশীলতা নাই বলতে গেলে সোসাইটিতে। হ্যাঁ, চাইনিজরা যেভাবে আগাচ্ছে, কই আমরা তো কিছু করতে পারছি না। এটা একটা বিরাট এরিয়া, এই যে মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ আমরা বলি, এটা কাজ করা একটা বিরাট এরিয়া। জি স্যার, মনোবিজ্ঞানের শাখার ধরনগুলো সম্পর্কে আমরা আরো জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়েছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মনোবিজ্ঞানের প্রকৃতি, পরিধি ও গুরুত্ব। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিন স্যার। স্যার, আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন বিস্তৃত কাজের জায়গাগুলো সম্পর্কে আসলে জানছিলাম। স্যার, এটা নিয়ে যদি একটু জানতে চাই যে পড়াশোনার ক্ষেত্রে যারা মনোবিজ্ঞান নিয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে কাজগুলো, ধরনগুলো আসলে কেমন হয়, কোন কোন শাখা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপাতত আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং সাইকোলজি এরগুলো ব্যবহার নেই এখনো। আমরা যেটা করতে পারি, এই প্রচুর এই যে কাউন্সিলর তৈরি করছি আমরা। হ্যাঁ, কাউন্সিলিং করছে, মানুষ রাত্রে ঘুমাতে পারছে না, ডিপ্রেশন, কতগুলো ডিজিজ আছে, ডিপ্রেশন, তারপর অ্যাংজাইটি আছে, তারপর ওই যে ওসিডি বলি আমরা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এগুলো প্রচুর আছে, এগুলোর জন্য কাজ করা হচ্ছে। তারপর আরও সাইকিয়াট্রিস্ট হচ্ছে যারা ফিজিশিয়ান, তারা মেডিসিন ইউজ করতে পারে, কিন্তু আমরা যাদের তৈরি করছি কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট, এরা কিন্তু মেডিসিন দিতে পারে না, দিতে পারবে না এরা সাইকোথেরাপি দিয়ে এবং কাউন্সিলিং দিয়ে মানুষকে সুস্থ করবে। গুরুত্বপূর্ণ, মানুষ যখন অসুস্থ হয় তখন সে গোটা সমাজটাকে অসুস্থ করে। হ্যাঁ, এটা রিফ্লেকশন হয়, একটা খারাপ আচরণ রিফ্লেক্টেড হইতে থাকে সোসাইটিতে, ছড়িয়ে পড়তে থাকে ক্যান্সারের মতো। তা সেই জন্য আমরা এইখানে কাজ করি। আর একটা সেক্টরের কথা আমি বলি, আমাদের যেহেতু জনসংখ্যা অনেক এবং আমাদের স্বল্প বেতনে ওয়ার্কার পাওয়া যায়, সেই জন্য আমাদের দেশে এই শ্রমঘন ইন্ডাস্ট্রিগুলো, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করেছে। এখানে প্রচুর কাজ করার আছে, বিদ্রোহ হয়, ওরা ভাঙচুর করে, হ্যাঁ, রিভোল্ট করে, এগুলা না করে সেই জন্য কমপ্লায়েন্টের ব্যবস্থা এখন হয়ে গেছে মোটামুটি। তারপর ওখানে কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, ওখানে মেন্টাল হেলথের ব্যাপার আছে। ইদানিং অনেক গার্মেন্টসগুলো, খুব উন্নত গার্মেন্টস আমরা বলি, উন্নত কাজের পরিবেশ তারা তৈরি করেছে। হ্যাঁ, ওখানে ডক্টর নিয়োগ দিয়েছে, ওখানে সাইকোলজিস্টও নিয়োগ দিতে হবে। মেয়েগুলো যে কাজ করছে তারা সোসাইটিতে ভালনারেবল অবস্থায় থাকে, তাদের ইনকাম কম,
তারা সোসাইটির এমন জায়গা থেকে অনেক কথা শুনতে হয় তাদের, গার্মেন্টসে যারা কাজ করে এদেরকে অনেক কথা শুনতে হয়, শুনেও তারা যুদ্ধ করছে। তার জন্য তাদেরকে যে মেন্টাল সাপোর্টটা দিতে হয় প্রফেশনালদের, সেইটা এখনো হচ্ছে না। আমরাও চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিতে সাইকোলজিস্ট নিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট কীভাবে নিয়োগ দেওয়া যায়। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টদের মূল কাজ হলো যে এই যে পিসফুল একটা এনভায়রনমেন্ট রাখা, হ্যাঁ কোয়াইট এনভায়রনমেন্ট রাখা এবং প্রোডাক্টিভিটি বাড়ানো। হ্যাঁ, বিজনেসম্যানরা তো, মালিক তো প্রোডাক্টিভিটি না বাড়লে খুশি হয় না। হ্যাঁ, একজন সাইকোলজিস্ট নিয়োগ দেবে, তাকে স্যালারি দেবে, সেই প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সেইটা বাড়াবার ব্যবস্থাও ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আছে। ইন্ডাস্ট্রিতে লাইটিং বলেন, বসার জায়গা বলেন, কর্ম পরিবেশটা কেমন আসলে সেই বিষয়টা, সেইটা, তারপর রিক্রুটমেন্ট সিস্টেম, এরপর ট্রেনিং, রিক্রুটমেন্ট, ট্রেনিং, হ্যাঁ, যেটাকে আমরা 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 বলি এইচআর ম্যানেজমেন্ট, এইচআর ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু সব সাইকোলজির বিষয়। তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার কনজিউমার বিহেভিয়ার, এগুলো মার্কেটিংয়ে পড়াচ্ছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি সাইকোলজির একটা পার্ট, একটা বড় পার্ট। এগুলো হ্যাঁ, নলেজটা ওখান থেকে এসছে। কনজিউমার বিহেভিয়ারটা স্টাডি করা হয়। আমাদের সফট স্কিল ট্রেনিং এর কথা বলছি, সেটা তো চাইনিজরা আমাদের সব মার্কেট নিয়ে যাচ্ছে। এটা যে খালি গুডস তৈরি করে নিচ্ছে তা না, তারা কিন্তু ওই হিউম্যান ইন্টারফেস জানে, তারা কিন্তু ওই কনজিউমার বিহেভিয়ার জানে, বাঙালির বিহেভিয়ার জানে, এবং সেইভাবে গুডসগুলো তৈরি করছে, এবং তারা মার্কেট থেকে প্রচুর ইনকাম করে নিয়ে যাচ্ছে। আমরা পারছি না, হ্যাঁ, আমরা এখানে যেতে পারছি না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে ওই সাইকোলজির ব্যবহারটা নাই। সেই জন্য আমাদের কি দরকার? কোলাবোরেশন দরকার বিটুইন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি। মালিকদের এগিয়ে আসতে হবে, আমাদেরও ইউনিভার্সিটিকেও এগিয়ে আসতে হবে। একদমই। কিন্তু স্যার, বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা, সে তুলনায় কিন্তু আমাদের ম্যান পাওয়ার বা দক্ষ জনশক্তির কিন্তু অনেক অপ্রতুলতা আছে, অনেক অপ্রতুলতা আছে। আমরাও ভালো যে ম্যান পাওয়ার তৈরি করতে পারছি তা আমি দাবি করব না, আমাদেরও সীমাবদ্ধতা আছে। এই জন্য জাতীয় উদ্যোগের কোনো বিকল্প নাই, এবং যারা ন্যাশনাল, যারা লিডার শুড ফিল দিস প্রবলেম, তাদেরকে ফিল করতে হবে। তারা ফিল করলে আমরা আগায় আসতে পারবো। আমরা এগিয়ে আসলে তারা অনেক সময় আমাদেরকে ওইভাবে অ্যাকসেপ্ট করে না, তখন আমরা পিছিয়ে যাই। তো সেই জন্য একাডেমিশিয়ানদের যারা আছে, ইউনিভার্সিটিতে যারা আছেন, ওনাদের সাথে সরকারেরও তাদেরকে গুরুত্ব দিতে হবে, এগিয়ে আসতে হবে। আর একটা সেক্টর হচ্ছে এডুকেশনাল যে এরিয়াটা, একেবারে বিফোর প্রাইমারি স্কুল, ওই কেজি টেজি হইতে শুরু করে টিচারদের স্যালারি কম, এটা কিন্তু হবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। হাই স্কুলের টিচার, প্রাইমারির টিচার, কেজির টিচার, এরা ক্লাস 1 হইতে হবে, এবং তাদের স্যালারি এরকম হতে হবে, এবং গুরুত্ব দিতে হবে। শিশু ছোট বলে আপনি তাকে গুরুত্ব কম দিবেন, এইটা বোধহয় একটা ন্যাশনাল পলিসি হতে পারে না। হ্যাঁ, এই জায়গায়, এবং ওখানে এখন স্কুল সাইকোলজিস্ট আমরা তৈরি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেশালি ওগুলো তৈরি করছে। হ্যাঁ, স্কুলে নিয়োগ দেওয়ার কথা গভর্নমেন্ট বলেছেও বিভিন্ন সময়, যে একটা স্কুল, বড় স্কুলে অনেক, এখন আপনার স্কলাস্টিকায় যান বা হলি কলেজে যান, সব জায়গায় কিন্তু সাইকোলজিস্ট নিয়োগ আছে। হ্যাঁ, তা এগুলা অনেক জায়গায় নিয়োগ হয়ে গেছে অলরেডি, এটা আরও দিতে হবে। এবং যারা প্রাইমারি হাই স্কুলগুলোতে আসলে সেই জায়গাগুলো আরো বেশি খুব দরকার। বাচ্চাদের যে কি হারে দরকার, বাচ্চাদের যে কত ফ্যামিলি প্রবলেম, অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম, হ্যাঁ, তাই একাডেমিক প্রেসার বা সেই বিষয়গুলো তো অনেক আছে, এবং ওই যে অ্যাডিক্টেড হয়ে যায়, ম্যাল অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ওই দায়িত্বটা সাইকোলজিস্টদের, সে স্কুলে তাদেরকে ধরে রাখবে, তার প্রবলেম কোথায় আছে, উইথ দ্য হেল্প অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার সোসাইটি। তাই এই বিশাল জায়গা, অনেক স্কুল সাইকোলজিস্ট তৈরি করতে হবে, এবং এই নিয়োগ দিলেই হবে না। যারা কাজ করছে, ধরেন হলি ক্রসে কাজ করছে, আছে জানাতে, স্কলাস্টিকায় তো আছেই সাইকোলজিস্ট আছে, তো ওরা যে খুব ভালো করতে পারে সেটা আমরা বলি না, কারণ ওদের তো আমরা তৈরি করি। হ্যাঁ, তো এই জন্য আরো উন্নত শিক্ষা, উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলোতে আসলে সমন্বিত একটা উদ্যোগের প্রয়োজন। আমরা আমাদের যে গোল, তাই না, আমরা 2041-এ আমরা বলছি যে একটা ভালো পর্যায়ে যাব, উন্নত পর্যায়ে, সেটা হবে না খালি আপনি ওই দিয়ে ব্রিজ বানিয়ে আর বানিয়ে। অবশ্যই সেটা দরকার আছে, আমরা যে এসডিজি গোলটার কথাও বলছি, সেটাও আসলে হয়তো ম্যান পাওয়ার গুলো, মানুষকে মানুষ তৈরি করতে হবে,
সেখানে সাইকোলজিস্টদের অবদান অনস্বীকার্য। স্যার আমরা যদি একদমই যাই যে সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্ম, এই জায়গাটাতে নিয়ে আসলে বাংলাদেশে সেভাবে করে কাজ করার সুযোগ হয় না, কিন্তু আমরা দেখেছি যে দেশের বাইরে কিন্তু ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের ভূমিকাটা অনেক বেশি থাকে। তো এখানে আরো কি কি ভূমিকা পালন করা যেতে পারে, এবং সেই সাথে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের বিষয়টুকুও কিন্তু আমাদের এখানে অনেকটুকুই উপেক্ষিত। হ্যাঁ, পুনর্বাসন তো একেবারে নাই। পুনর্বাসন আমরা বুঝিই না, কেউ দায়িত্বও নিচ্ছে না। তারপরে ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে না, ফ্যামিলিকেও ট্রেনিং দিতে হবে, বুঝতে হবে। ফ্যামিলিও কিন্তু মানসিক সমস্যাগুলো বোঝে না, পুনর্বাসন বোঝে না। একবার অ্যাডিক্ট হয়ে গেছে, তাকে আবার চিকিৎসা করে ভালো করে নিয়ে আসা হলো, সে আবার চলে গেল। কারণ বিকজ অফ দ্য ল্যাক অফ প্রপার রিহ্যাবিলিটেশন থাকতেই হবে। এবং সেইখানে আমাদের কর্ম পরিবেশ, যেটাকে আমরা বলি, যে কোনো অর্গানাইজেশনে আপনি কাজ করেন, সেখানের ওয়ার্ক এনভায়রনমেন্টটা ওইরকম হতে হবে, মানবিক হতে হবে, হেল্পফুল হতে হবে, এবং অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। ওই কর্মচারী যেন না ভাবে যে আমি বোধহয় এখানে চাকরি করি। নো, ইউ আর ওয়ার্কিং ফর দ্য সেক অফ দ্য ইনস্টিটিউশন। ভালোর জন্য আপনি কাজ করছেন, আপনি যত ছোটই হন, আপনার ছোট চাকরি, আপনার কন্ট্রিবিউশনটা এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে প্রচুর কাজ করার জায়গা আছে আমাদের। এবং একসময় আমরা খুব দরিদ্র ছিলাম, আল্লাহর রহমতে আমরা অত দরিদ্র এখন নেই। তাই এখন কিন্তু আমাদের সাইকোলজি নিয়ে কাজ করার সুযোগ এসছে। তার ওই স্কুলে কাজ করতে হবে, স্কুলে ম্যাল অ্যাডজাস্টমেন্ট না হয়, সেই জায়গায় স্কুল সাইকোলজিস্ট লাগবে, এবং তাদের একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম থাকতে হবে। আপনি জানেন বোধহয় এখন যে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে, ওখানে আমারই স্টুডেন্ট আছে প্রায় 60-70 জন। ওরা কাজ করে ওখানে, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে সব। বেশিরভাগ ইউনাইটেড নেশনের জব, স্যালারিও ভালো। তা ওরা কাজ করছে, আমরা কক্সবাজার গেলে ওরা আসে, ওদের সাথে। এদেরকে নিয়ে আমাদের মনে হয় ফিডব্যাক দরকার আছে, এটাকে আরও রিভিউ করার দরকার আছে। হ্যাঁ, এই কাজগুলো বিভিন্ন সেক্টরে এই কাজগুলো তা না হলে আমরা উন্নত জাতি হিসেবে আমাদের গোল অর্জন করতে পারবো না। জি স্যার, আমরা জানি যে সাইকোথেরাপি মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই যে এবং আমাদের কিন্তু মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি স্টিগমা আমাদের সমাজে কাজ করে, মানুষ কিন্তু আসতে চায় না। যদিও অনেকটুকুই করোনার পরবর্তী সময়ে ভাঙছে আস্তে আস্তে করে, মানুষ কিন্তু এখন চিকিৎসার জন্য আসে। কিন্তু একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বা কমিউনিটি লেভেলে যদি আমরা সচেতনতা পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক এবং সব জায়গা থেকে লিডারদেরকেও আসলে আর কিভাবে ইনভলভ করা যায়, কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? বলেছেন সেটা হলো কমিউনিটি। কমিউনিটি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে বিগ সিটিগুলোতে কমিউনিটি ওয়ার্ক করতে হবে। কমিউনিটি মেন্টাল হেলথ বা আদার হেলথগুলো, ম্যাটার্নিটি হেলথ, তারপর ফ্যামিলি হেলথ, কনজুগাল হেলথ, এগুলো হেলথগুলোর আরও বিভিন্ন রকমের ভাগ আছে। ম্যাক্সিমাম এইগুলো কাজগুলো কিন্তু সাইকোলজিক্যাল কাজ, এবং সেখানে কমিউনিটি বেসড যদি আমরা ইন্টারভেনশন দিতে পারি, আমার মনে হয় আমরা ভালো ফল পেতে পারি। সেই জায়গাগুলো আমাদের কাজ করার অনেক জায়গা সাইকোলজির। কিন্তু আমি আজকে স্বল্প সময়ে যে কয়েকটা এরিয়া বললাম, আরো অনেক এরিয়া আছে, ভাস্ট এরিয়া। স্যার, গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু বরাবরই অনেকটুকু পিছিয়ে। তো সেই জায়গা থেকে মানসিক স্বাস্থ্য, যেমন অ্যাডিকশনের যেই আমরা গবেষণায় যে প্রাপ্ত, সেটা কিন্তু 2019 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রিসার্চে আমরা পেয়েছি 70 লক্ষ প্রায় অ্যাডিকশনে জড়িত। কিন্তু এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আরো অনেক বেশি বেড়েছে, এবং গভর্নমেন্টের কিন্তু সেরকম কোনো সরকারি পর্যায়ে কিন্তু কোনো গবেষণা নেই যে আসলে কতটুকু আসক্তদের পরিমাণ। তো আমরা পিছিয়ে, আমরা জাতিগতভাবে পিছিয়ে। সেখানে আরো কি স্যার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? আমরা অতিরিক্ত মাত্রায়, আমি যেটা ফিল করছি একজন সিনিয়র একাডেমিশিয়ান হিসেবে, বাংলাদেশে অতিমাত্রায় ব্যুরোক্রেটিক হয়ে গেছে। দেখছেন ছাত্রদের যে সেই ঝোঁক, ছাত্ররা সাইকোলজি শিখছে না, ছাত্ররা ডাক্তার হতে চাচ্ছে না, তারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে না, তারা সরকারি কর্মকর্তা হতে চাচ্ছে। এটা কিন্তু অ্যালার্মিং। এবং আমি না শুধু, অনেক সিনিয়র প্রফেসররাও কিন্তু বিভিন্ন সময় বলেছে যেটা অ্যালার্মিং। কেন সরকারি কর্মকর্তা হবে? সে হবে একজন ভালো ইঞ্জিনিয়ার। আমাদের ইঞ্জিনিয়ার শর্টেজ আছে। আমাদের ইঞ্জিনিয়াররা কি পদ্মা ব্রিজ ডিজাইন করতে পারে না। তো আমাদের অনেক শর্টেজ আছে। আমাদের ভালো আর্কিটেক্ট দরকার আছে, আমাদের ভালো সাইকোলজির দরকার আছে, ভালো ডক্টর দরকার আছে। ডক্টরের যে কি প্রয়োজন সেটা তো আমরা জানি, হারে হারে টের পাই, প্রত্যেকেই টের পাচ্ছি যে আমাদেরকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। সেইরকম ডক্টর আমরা পাচ্ছি কই? সেই মেডিকেল সেক্টরে আপনি কোনো সরকারের কোনো একটা
ইন্টারভেনশন, কোনো একটা পদক্ষেপ আমরা দেখছি না। নিতে হবে তো, বড় বড় ডাক্তার তৈরি করতে হবে এবং প্রচুর। কোথায় সেই উদ্যোগই তো নাই। তো সেখানে কেন ডক্টরদের দাম নাই সমাজে? সমাজের দাম হলো সরকারি কর্মকর্তাদের, সবাই তাদেরকে বড় মনে করছে। তা সেখানে আপনার এক্সপার্টিস ছাড়া একটা রাষ্ট্র উন্নত হবে এটা হতে পারে না। সুতরাং রাষ্ট্রীয় উদ্যোগটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে মনোবিজ্ঞানের অধ্যয়ন করার জন্য বা পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদেরকে আরো কিভাবে, আরো আমাদের দেশে দক্ষ জনশক্তি আসলে দরকার, তাদেরকে আরো কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তারা কিভাবে এই সেক্টরটাতে আসলে কাজ করার জন্য? আমরা তো বললাম আমরা যে চেষ্টা করে যাচ্ছি, আমরা এই যে একটা প্রফেশনাল কোর্স, আমরা একটা ডিগ্রি আমরা ওপেন করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমরা চাচ্ছি প্রফেশনাল তৈরি করতে। আছে এগুলো সমস্যা আছে, আমাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল তৈরি করতেই হবে। প্রফেশনাল ছাড়া আমাদের এত জনগোষ্ঠীর এগুলোর কর্মসংস্থানও হবে না, আর সোসাইটিও উন্নত হবে না। উন্নত সোসাইটি ছাড়া, উন্নত আচরণ, উন্নত মানসিকতা ছাড়া আমাদের কিন্তু মানসিকভাবে আমরা অসুস্থ। আমরা কথায় কথায় ঝগড়া লাগিয়ে দেয়, এটা করি সেটা করি। তো যাই হোক, আমরা পদক্ষেপ নিচ্ছি, বিশ্ববিদ্যালয় থেকে পদক্ষেপ নিচ্ছি। আমি একটা নতুন বিশ্ববিদ্যালয় পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করে এসেছি। সেখানেও আমার এই সাইকোলজি ডিপার্টমেন্ট আমি খুলেছি। আমি মনে করেছিলাম একটু বেশি দিন থাকতে পারলে ওইটাকে আমি অন্যভাবে একটা উন্নত দেশের অনেক অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু আমরা ইউজ করতে পারছি না। হ্যাঁ, কারণ সবসময় যদি প্রশাসনিক বা উপরের যদি না থাকে, আপনার সাপোর্ট না থাকে, তাহলে কাজগুলো করা যায় না। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের তো অবশ্যই আগায় আসতে হবে, কিন্তু রাজনীতিবিদদের আসতে হবে, এবং মাঝখানে ব্যুরোক্রেটিক কমপ্লিকেশন মারাত্মক। আমরা ধরেন আমাদের একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আজ পর্যন্ত আমরা ওইটার একটা রেজিস্ট্রেশন করতে পারিনি। তার জন্য আমরা মেন্টাল হেলথের চিকিৎসা করার জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা করতে পারছি না। লাইসেন্সটা দিবে কে? যে সংগঠন দেবে তারই তো লাইসেন্স নাই। হ্যাঁ, তাই এটা করতে পারছি না, বিকজ অফ ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি। একটা রাষ্ট্র ভুগতেছে। একদমই স্যার, এই বিষয়গুলো নিয়ে সরকার আরো সুনজর দিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আমরা আবার পাশে পাবো। থ্যাংক ইউ। দর্শক, মন ও সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মন ভেঙে গেলে সম্পর্ক ঠুনকো হয়ে যায়। মন যদি আঘাত পায় তবে মানুষ কিন্তু একা হয়ে যায়। মনের কিছু হলে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মনের যত্ন নিতে হবে। মন ও মনোবিজ্ঞানের যে সুনিবিড় সম্পর্ক, সেটা বুঝে নিজের মনকে প্রাধান্য দিতে হবে সকল কাজে। কারণ মনোবিজ্ঞান শুধু মন নিয়েই কথা বলে না, এর পরিধি কিন্তু অনেক ব্যাপক এবং বিশদ। মন ও মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম, যা আজকের আলোচনায় সুন্দরভাবে উঠে এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।